কনস্টিটিউশন যদি বাতিল হয়ে যায়, সুপ্রিম কোর্ট থাকে না, পার্লামেন্ট থাকে না, আরো কোনো কিছুই থাকে না, তাহলে আপনি যেভাবে সরকারটা তৈরি করেছেন ওই সরকারটাই থাকে না। আপনি সেনা সদরে আলোচনা করে সরকার তৈরি করবেন, আর সেইটাকে আপনি বিপ্লবী অভ্যুত্থানের সরকার বলে পরবর্তীতে এই জোড়াতালি দিতে চাইবেন, এইটা হবে না। আপনার সরকারটা যদি শহীদ মিনারে গঠিত হতো, ওইখানে সবাই যদি শহীদ মিনারে গিয়ে চুপ্পুর কাছে না গিয়ে ওইখানে গিয়ে আনুগত্য পোষণ করত, তখন আমরা এই ধরনের কথাবার্তাগুলো বলতে পারতাম। যেই ভুলটা আপনারা 5 থেকে 8 তারিখে করেছেন, সেই ভুলের সংশোধন বাংলাদেশের ইতিহাসে বাস্তবে আর সম্ভব হবে না। সরকারের উপর এবং জাতির উপরে একটা আকাশ কুসুম প্রত্যাশা তারা একটা তৈরি করে ফেলেছে। খুবই আকাশচুম্বী একটা প্রত্যাশা এই সরকারের উপরে কিন্তু ঝেঁকে বসেছে, এবং সেই প্রত্যাশাগুলো কয়েকটা ফলস প্রিমাইসেস উপরে দাঁড়ানো। তার মধ্যে একটা হচ্ছে যে এই গণ অভ্যুত্থানটা এটা 36 দিনের আন্দোলনে হয়েছে, এবং এই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে তারা যে কোনো ধরনের সংস্কারের ম্যান্ডেট তারা পেয়েছে, এটা একটা তাদের ভুল ধারণা। আরেকটা তাদের ভুল ধারণা হচ্ছে যে আমাদের এই যে ইমপ্রপারলি সোকল্ড রেভলিউশন, এটার কারণে সংবিধান বাতিল হয়ে গেছে। সংবিধান বাতিল করা যেত, সেটা 5, 6, 7, 8 তারিখ পর্যন্ত যা হওয়ার হয়ে গেছে। এর পরবর্তীতে সেই ভুল রেকটিফাই করার বাস্তবে কোনো সুযোগ নাই। আপনারা সুপ্রিম কোর্ট থেকে আর্টিকেল 106-এ গিয়ে অনুমোদন নিয়ে আসবেন, তারপরে সংবিধান বাতিল করবেন, তাহলে তো আপনার সুপ্রিম কোর্ট বাতিল হয়ে যায়। সুপ্রিম কোর্ট ইজ দ্য ক্রিয়েশন অফ দ্য কনস্টিটিউশন। তো কনস্টিটিউশন যদি বাতিল হয়ে যায়, সুপ্রিম কোর্ট থাকে না, পার্লামেন্ট থাকে না, আরো কোনো কিছুই থাকে না, তাহলে আপনি যেভাবে সরকারটা তৈরি করেছেন ওই সরকারটাই থাকে না। আপনি সেনা সদরে আলোচনা করে সরকার তৈরি করবেন, আর সেইটাকে আপনি বিপ্লবী অভ্যুত্থানের সরকার বলে পরবর্তীতে এই জোড়াতালি দিতে চাইবেন, এইটা হবে না। আপনার সরকারটা যদি শহীদ মিনারে গঠিত হতো, ওইখানে সবাই যদি শহীদ মিনারে গিয়ে চুপ্পুর কাছে না গিয়ে ওইখানে গিয়ে আনুগত্য পোষণ করত, তখন আমরা এই ধরনের কথাবার্তাগুলো বলতে পারতাম। যেই ভুলটা আপনারা 5 থেকে 8 তারিখে করেছেন, সেই ভুলের সংশোধন বাংলাদেশের ইতিহাসে বাস্তবে আর সম্ভব হবে না। এটা কেন, কিভাবে, কার মাধ্যমে হয়েছে, সেই বিষয়ে আমরা আসছি না। এখন ওনাদের আরেকটা যে ব্যাপার, সেটা হচ্ছে যে ওনারা চাচ্ছেন যে এই গণ অভ্যুত্থানের পরে একটা বিশাল সংস্কার হবে, অনস ইন এ জেনারেশন অপরচুনিটি, এমন সুযোগ আমরা আর কোনোদিন পাবো না। সুতরাং ডক্টর ইউনূসকে রেখে আমাদের যা করার করতে হবে, একবার আমরা সংস্কার করব, তারপরে নিশ্চিত। এখানে কিছু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে, আমি 2টা লোকের কথা বলি। একটা হচ্ছে স্যামুয়েল হান্টিংটন, ওনার নাম আপনারা সবাই শুনেছেন। ওনার দ্য থার্ড ওয়েভ অফ ডেমোক্রেটাইজেশন, ওইখানে উনি অথরিটারিয়ান রেজিম ফল করার পরে যারা ডেমোক্রাইজারের ভূমিকা পালন করেন ওনাদেরকে কিছু গাইডলাইন দিয়েছেন। তার মধ্যে তিনি একটা কথা বলেছেন যে কিপ এক্সপেকটেশন লো, এবং উনি ক্যাটেগরিক্যালি বলেছেন যে ফুলি ইলাবোরেটেড ডেমোক্রেটিক ইউটোপিয়া অ্যাভয়েড করতে হবে, কারণ এইটা ট্রানজিশনাল গভর্নমেন্ট, এর পক্ষে এই কাজগুলো করা সম্ভব না। আমাদের এক্সপেকটেশন থাকতে পারে। আরেকটা লোকের কথা আমি বলবো, ফ্রান্সিস ফুকুয়ামা। উনি তার অরিজিন অফ পলিটিক্যাল অর্ডার, এখানে উনি দেখিয়েছেন যে পলিটিক্যাল অর্ডার, পলিটিক্যাল ইনস্টিটিউশন, ডেমোক্রেটিক কালচার, একদিন 2 দিন একটা গণ অভ্যুত্থান হয়েছে, 2000 মানুষ মারা গেছে, তাদের রক্ত দিয়েছে, সেই রক্তের কথা বলে আমরা সব কিছু পেয়ে যাব, বাস্তবতাটা এতটা সহজ না। তিনি বলেছেন পলিটিক্যাল ইনস্টিটিউশন বিল্ডিং ইজ স্লো অ্যান্ড পেইনফুল প্রসেস। তো আমাদেরকে একটু স্লো এবং পেইনফুল প্রসেসটা বুঝে, কতটা পেইনফুল, আমি আজকে যখন আসলাম তখন আমার শিক্ষক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বক্তব্য দিচ্ছিলেন। উনি শুধু বিচারের ব্যাপারে ওনার যে পেইন এবং সাফারিং এর কথা বলেছে, তাহলে আপনার রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় আপনাকে মেরামত করতে হবে, এটা তো একটা লং টাইম প্রসেসের ব্যাপার। তো সুতরাং আপনাকে বাস্তবতার ভিত্তিতে যখন আসবেন, তখন আপনাকে হাইলি অ্যাম্বিশাস, ফুলি ইলাবোরেটেড ডেমোক্রেটিক ইউটোপিয়া, এখান থেকে বের হয়ে একটা লিমিটেড রিফর্ম এজেন্ডা আপনাকে সামনে রাখতে হবে, যেটা আপনার পক্ষে প্র্যাকটিক্যালি এক্সিকিউট করা সম্ভব। এই যে লিমিটেড রিফর্ম এজেন্ডা, এটা কেন দরকার? আপনি দেখেন, পলিটিক্যাল ইনস্টিটিউশন বিল্ডিং একটা লম্বা কাজ, এটা শুধু 1, 2, 5, 10 বছরের ব্যাপার না, এটা জেনারেশনের পর জেনারেশন প্র্যাকটিসের ব্যাপার। পৃথিবীর ডেমোক্রেটিক কান্ট্রিগুলোর ইতিহাস যদি দেখেন,
তাদের প্রত্যেক দেশে শত শত সিভিল ওয়ার হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, তারপরে 200, 300, 400 বছরের প্র্যাকটিসের পরে তারা একটা পর্যায়ে এসেছে। এবার আমি যদি দেখি আপনার ইকোনমিক রিফর্মের কথা ধরেন, ইকোনমিক রিফর্ম আমাদের সবচেয়ে ফান্ডামেন্টাল প্রবলেম কি? লো ট্যাক্স রেভিনিউ টার্ন আউট। এখন এটা আপনি সমাধান কয়দিনে করবেন? কয়েক দশক লাগবে। তার চেয়ে আপনি কি করতে পারেন, যেটা শর্ট ম্যাক্রো ইকোনমিক রিফর্ম, যেমন আপনি ইনফ্লেশন কন্ট্রোল করবেন, মার্কেট প্রাইস কন্ট্রোল করবেন, আপনি একটা পলিটিক্যাল স্টেবিলিটি নিয়ে আসবেন, এই যে পেটি ঘুষ বাণিজ্য হাবিজাবি এইগুলো কন্ট্রোল করার চেষ্টা করবেন, পুরোপুরি পারবেন না। এখন এই বিষয়টার দিকে আমাদেরকে বুঝতে হবে যে কতটুকু আমার করা সম্ভব, কতটুকু সম্ভব না। এখন আমি যদি এই আকাশ কুসুম সবিস্তারে সংস্কার করতে যাই, কয়েকটা সমস্যা আছে। প্রথম সমস্যাটা হচ্ছে আপনার এই যে রিফর্মের মোমেন্টাম নষ্ট হবে। গণ অভ্যুত্থান এই সরকারের লেজিটিমেসির সোর্স আমরা খুব ভালো করে বুঝি, কিন্তু এটা একটা এক্সট্রা অর্ডিনারি গভর্নমেন্ট, তাদের নির্দিষ্ট মেয়াদ নাই, আমি বলি বেমেয়াদি অজানাতন্ত্র।